প্রিয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমাদের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম শ্রেণীর ক্ষেত্রে এটা বিশেষ আর কি, তবে ষষ্ঠ শ্রেণীর সবার জন্য এটা উন্মুক্ত। শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি ও HSP MIS এর তথ্য এন্ট্রি সংক্রান্ত নিয়মাবলী, যেটা এই চিঠিটা আর কি ওপেন করা হয়েছে এবং ক্লাস 6 এর জন্য এবং ক্লাস 9 এর বিশেষ আর কি সবার জন্য এটা উপবৃত্তির আবেদন করার জন্য আর কি সরকার থেকে এটা বলা হয়েছে। তো এটা কিভাবে আবেদন করতে হবে, কখন আবেদন করতে হবে না করতে হবে সে বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া আছে। তো জাস্ট আমি অনেক কথা আছে, তো আমি মেন কথাগুলো আলোচনা করতে চাচ্ছি। যে এখানে বলছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ শর্তাধীনে ও সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যাচাই এবং HSP MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রি ও প্রেরণ বিষয়ে নিম্ন বর্ণিত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কি কাজ করতে হবে সেটার জন্য এখানে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে HSP MIS সফটওয়্যারের তথ্য এন্ট্রি ও প্রেরণ 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য আবেদন ফর্ম বিতরণ, শিক্ষার্থী কর্তৃক যথা নিয়মে আবেদন ফর্ম পূরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানে জমা দান, তারপরে HSP ম্যানুয়াল মোতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত আবেদনপত্রে যাচাই বাছাই কমিটির সভা আয়োজন পূর্বক শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই, সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রণয়ন এবং তালিকা মোতাবেক শিক্ষার্থীদের তথ্য আগামী 2-5-2024 তারিখ থেকে শুরু করে 12-5-2024 তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক আপনার HSP MIS সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে অনলাইনে নির্ধারিত অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। উল্লেখ্য যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP MIS সফটওয়্যারের তথ্য এন্ট্রি ও প্রেরণ সুবিধাটি 12-5-2024 খ্রিস্টাব্দ থেকে রাত 12টায় এটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষার্থী আছে তোমাদেরকে আর কি একটা ফর্ম দেওয়া হবে। এই ফর্মটা পূরণ করতে হবে এবং সেটা তোমাদেরকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে সেটা প্রতিষ্ঠানের যে কমিটি আছে সেটা যাচাই বাছাই করে তাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে ওয়েবসাইটে 2-5 তারিখ থেকে এটা কি করতে হবে, আপলোড শুরু করতে হবে এবং 12-5 তারিখের মধ্যে এটা আর কি শেষ করতে হবে, উপজেলা পাঠাতে হবে। তো শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের আবেদন পত্র যাচাই বাছাই কমিটি, তো এখানে কি হতে হবে, কমিটি একটা গঠন করা হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। প্রয়োজনে তারা বাড়ি গিয়ে সেগুলো পরিদর্শন করবে যে আসলে তাদের যে তথ্যগুলা দিয়েছে সেই তথ্যগুলা ঠিক আছে কিনা। তারপরে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সেগুলো কি করবে, সঠিক আছে মর্মে একটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তারা কি করবে, প্রেরণ করবে যে সবকিছু ঠিক আছে। তারপরে বলছে যে উপকারভোগী শিক্ষার্থী কিভাবে নির্বাচন করা হবে। সেখানে বলছে যে দারিদ্র্য নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেটা 2016 সালের একটা প্রশ্নমালা নীতিমালা আর কি করা হয়েছে, সেটার উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা নির্বাচন হয়ে যাবে। তো শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত কমিটি আবেদনপত্রের তথ্যাদি যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠান পর্যায়ের সফটওয়্যারে উপবৃত্তির যোগ্য প্রার্থীদের শিক্ষার্থী তাহলে পরে যাচাই বাছাইয়ের পরে প্রতিষ্ঠানে সেটা কি করবে, উপবৃত্তির জন্য তথ্য এন্ট্রি করবে অনলাইনে। তো অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রেরণ করতে হবে। তো উপজেলা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রটা তারা কি করবে, আবার অনুমোদন করে সেটা কি করবে, নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য উপজেলা, থানা হতে মেন যে সফটওয়্যার আছে HSP PMEET সেটা সেখানে প্রেরণ করবে। তো সারা দেশের থেকে অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র সমূহ কেন্দ্রীয়ভাবে HSP MIS সফটওয়্যারের মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃক উপবৃত্তির জন্য উপকারভোগী শিক্ষার্থী তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করবে। এই নির্বাচন প্রক্রিয়াটা কোনো লৈঙ্গিক ভিত্তিতে হবে না, বা ছেলে কিংবা মেয়ে হলেই যে হবে তা না। এটা নির্বাচন হবে কার ভিত্তিতে, দারিদ্র্যের মাত্রার উপরে। যারা বেশি দারিদ্র তাদেরকে আর কি নির্ধারণ করা হবে। ফলে এই প্রক্রিয়ায় নির্বাচিত ছাত্রছাত্রীর সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। আর এখানে বলেছে যে বীর মুক্তিযোদ্ধা, প্রজন্ম, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, এগুলা কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার পরে
এটা কি করতে হবে, প্রয়োজনে তাদের কি হবে, সনদটা দিতে হবে এবং সনদটা আপলোড করতে হবে। তো এই সনদ যদি না দেওয়া হয় তাহলে সেই আবেদনপত্রটা মুক্তিযোদ্ধা কোটা বা শারীরিক প্রতিবন্ধী কোটা এগুলা গণ্য করা হবে না। আর বলছে যে সব প্রাক্তন যেসব ছিটমহলগুলো আছে সেখানে তোমার 100% এখানে আর কি অন্তর্ভুক্ত হবে সেখানকার ছাত্রছাত্রীরা। তারপরে বলছে যে সরকারি উৎস থেকে কেউ যদি বৃত্তি পায়, তার অভিভাবক যদি শিক্ষা ভাতা গ্রহণ করে, সেক্ষেত্রে সে এই উপবৃত্তি পাবে না। তারপরে বলছে প্রতিষ্ঠান ও উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটি শিক্ষার্থীর আবেদনপত্রে তথ্যাদি সত্যতা যাচাই বাছাই করবেন। আর নিম্নলিখিত এখানে 10টা উপজেলা আছে, এই 10টা উপজেলার এখানে আবেদন করার দরকার নাই, তারা সরাসরি আর কি এখানে 100% শিক্ষার্থী আর কি উপবৃত্তি পাবে। তো আমি আর নামগুলো বলছি না, আমি চিঠিটার লিঙ্ক দিয়ে দেবো, এটা দরকার হলে আপনারা এখানে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর তথ্য এন্ট্রি বলছে যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তথ্য এন্ট্রির ক্ষেত্রে তাদের কি করতে হবে, এখন শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহার করা হবে। আগে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যেত, বিকাশ করা যেত, এবার শুধু নগদ ছাড়া আর অন্য কিছু ব্যবহার করা যাবে না। আর একই নাম্বার, মোবাইল নম্বর, এটা কি হতে পারবে না, ক্লাস 6 থেকে এটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি কোনো একটা শিক্ষার্থীর ব্যবহার করা হয়ে থাকে তাহলে আর পরবর্তীতে ওই নাম্বারটা আর অন্য ব্যবহার করা যাবে না। দরকার হলে সেটা অন্য কোনো অভিভাবক, মাতা কিংবা পিতার আর কি, বা ভাই, অন্য কারো দিয়ে করতে হবে, নাম্বার দিয়ে করতে হবে। মোট কথা একটা নম্বর একজনের বেশি ছাত্র অথবা ছাত্রীর ব্যবহার করা যাবে না। আর আবেদনকৃত যেসব শিক্ষার্থী থাকবে তাদের এই অনলাইনে জন্মসনদ থাকা নিশ্চিত করতে হবে, তাছাড়া হবে না। আর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র 10 অথবা 17 সংখ্যার অবশ্য হতে হবে। আর 13 সংখ্যার যদি হয় তাহলে জন্ম সালটা প্রথমে 4 ডিজিট বসিয়ে দিলে এটা 17 সংখ্যায় হয়ে যাবে। আর শিক্ষার্থীর উপবৃত্তির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আবেদনে অভিভাবক হিসাবে নির্ধারিত ব্যক্তির এনআইডি দিয়ে খোলা বৈধ সচল নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। সেটা আগে বলা হয়েছে, আবার বলা হয়েছে যে নগদ অ্যাকাউন্ট ছাড়া হবে না। আর শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা, পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোনো ভাই ব্যক্তি আর কি সেটা নির্বাচন করা যাবে। তো এখানে বলছে যে HSPMI সফটওয়্যারে তথ্য এন্ট্রির সময় পিতাকে অভিভাবক নির্বাচন করলে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে পিতার নামে, এবং অভিভাবক ও হিসাবধারীর নাম পিতার নামে এন্ট্রিভুক্ত করতে হবে। তারপরে বলছে তথ্য এন্ট্রির পূর্বে ও পরে নগদ অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে এন্ট্রি ও সংরক্ষণ করতে হবে। সেটা যখন এন্ট্রি করবে তখন এটা আর কি করা হবে, সেদিকে আমরা যাচ্ছি না। আর এগুলা টিউশন ফির কথা বলা আছে, মানে তাদের আর যারা উপবৃত্তি পাবে তাদের আর বেতন নেওয়া যাবে না। আর এখানে জানার কিছু নেই আমাদের। তো এরপরে যেটা আছে, এই যে এখানে ফর্মটা দেওয়া আছে, এখানে এই ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে, যে শিক্ষার্থীর নাম বাংলা, ইংরেজিতে, তারপর পিতার এনআইডি, জন্ম তারিখ, পিতার নাম ইংরেজিতে, মাতার এনআইডি, মাতার জন্ম তারিখ, এভাবে করতে হবে। তো এই ফর্মটা পূরণ করতে হবে, এবং ফর্মটার মেন যেটা জিনিস, এখানে কিছু যে তথ্যগুলা, যে এই যে এখানে যে সিলেকশনের যে ক্রাইটেরিয়া, সেটা এই প্রশ্নগুলো আছে, এগুলার উত্তরের ভিত্তিতে সিলেকশন করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবেই হবে। এখানে মোট 28টা মোটামুটি তথ্য প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর ভিত্তিতে তাদেরকে সিলেকশন করা হবে। তো কিভাবে ফর্মটা পূরণ করলে উপবৃত্তি পাওয়া যায় সে সম্পর্কে আমি আরেকটা ভিডিও দেব, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে পূরণ করতে হবে। আর এখানে তো বলে দিয়েছে যে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার লাগবে নগদে। তারপরে তো এই গেল। তো আমি এটার লিঙ্ক দিয়ে দিব তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবা, বা প্রতিষ্ঠান থেকে তোমাদের দিবে। কিন্তু কিভাবে এটা পূরণ করলে তোমরা উপবৃত্তি পেতে পারো, এই জন্য শিক্ষার্থীদের জন্য আমি একটা আলাদা ভিডিও করব। তো আজকের ভিডিওটি লম্বা করছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে পরবর্তী আপডেট তোমরা জানতে পারো। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।